Bismillahirrahmanirrahim. Dear students, you are most welcome. I am Nurul Islam Suman, BA Honors, MA English, Assistant Teacher, MA Rashid High School. Please notice and tell. Some letters make a word and some words make a sentence. Dear learners, can you guess our today's lesson? Our today's lesson is on sentence. In Bangla, Bakko. Learning outcomes. After this lesson, we will be able to learn definition of sentence, kinds of sentence, and structure of sentence. Definition of sentence. Sentence is a group of words expressing a complete idea or a sense. Kinds of sentence. Sentence is of 5 kinds as meaning, and sentence is of 3 kinds as structure. Dear learners, I am going to tell something in Bangla. Kinds of sentence অর্থাৎ সেন্টেন্সের প্রকারভেদ। তো আমরা অনেক সময় প্রশ্ন করলে বলি যে সেন্টেন্স 5 প্রকার। এটা নির্ঘাত একটা ভুল উত্তর। আবার কেউ কেউ দ্বিতীয় 3 প্রকার পড়ে মনে করে 3 প্রকার। আবার কেউ কেউ উত্তর দিতে গিয়ে বলে 5 এ 3 মোট 8 প্রকার। অ্যাকচুয়ালি সবগুলো উত্তর ভুল। সঠিক উত্তর দেওয়ার জন্য বলতে হবে in English sentence is of 5 kinds as meaning and sentence is of 3 kinds as structure. In Bangla sentence অর্থ অনুসারে 5 প্রকার এবং গঠন অনুসারে 3 প্রকার। তো আমরা আজকে আলোচনা করব সেন্টেন্স অর্থ অনুসারে 5 প্রকারের। Sentence is of 5 kinds as meaning such as assertive, interrogative, imperative, optative, and exclamatory. Dear learners, sentence is of 3 kinds as structure. Simple sentence, complex sentence, and compound sentence. আমরা অধিকাংশই বাংলা ব্যাকরণে পড়ে থাকি সরল বাক্য, মিশ্র বাক্য ও যৌগিক বাক্য। এগুলোকে ইংলিশে বলে সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। My students, now we will know structure of sentence. At first, assertive. Assertive is of 2 kinds. অর্থাৎ assertive sentence 2 ধরনের, affirmative and negative, and its structure subject, be, main verb, and extension. Negative structure subject, be not, main verb, extension. এই দুইটি স্ট্রাকচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ ও নেগেটিভের মধ্যে শুধুমাত্র একটি নট পার্থক্য। দুইটাই কিন্তু একই রকমের স্ট্রাকচার, আর এই দুটোকে এই কারণে একত্রে বলা হয় assertive sentence. Now we will know example of these 2 kinds. Affirmative, Hassan is going home. Negative, Hassan isn't going home. Here we find a difference, only a not. অর্থাৎ এখানে আমরা শুধুমাত্র একটা নটের ডিফারেন্স পাচ্ছি, কিন্তু দুটোর গঠন একই এবং দুটির মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র নট।
my learners. The second kind is interrogative structure. Interrogative has four kinds of sentence. Interrogative এ চার ধরনের সেন্টেন্স রয়েছে. The first one is only interrogative, second one is negative interrogative, and third one is WH question, and fourth one is tag question. Here we find four kinds of sentence in interrogative. Only interrogative structure at first B. আমরা জানি যে ইন্টারোগেটিভের সাধারণত বৈশিষ্ট্য হলো শুরুতে বি বার বসা, সেই জন্য বি তারপরে সাবজেক্ট, এটার গঠনটি হলো বি সাবজেক্ট মেইন ভার্ব এক্সটেনশন, এবং নেগেটিভ ইন্টারোগেটিভের স্ট্রাকচার হলো বি নট সাবজেক্ট মেইন ভার্ব এক্সটেনশন। এই দুটির মধ্যে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি, শুধুমাত্র নটের পার্থক্য। একটার মধ্যে শুরুতে বি, আরেকটার মধ্যে শুরুতে বি নট, আর সবটাই একই রকম, যা আমরা আরো ভালোভাবে বুঝবো পরবর্তী স্টেজে এক্সাম্পলে। WH কোশ্চেন, আমরা অনেক বেশি WH কোশ্চেন শব্দ ব্যবহার করে থাকি, যেমন সেন্টেন্সের শুরুতে হু, হুজ, হুম, হোয়েন, হয়ার এই জাতীয় বিভিন্ন ধরনের WH যুক্ত শব্দ বসে। W যুক্ত কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। দ্য লাস্ট ওয়ান ইজ ট্যাগ কোয়েশ্চেন। ইট ইজ স্টাডিড ইন ক্লাস 9 and 10। এটা শুধুমাত্র নবম ও দশম শ্রেণীর সিলেবাসে রয়েছে, যা ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে নেই। তা আমরা সাধারণত এটা ধারণা রাখবো, এটা বিস্তারিত করব আমরা নবম ও দশম শ্রেণীতে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এক্সাম্পল গুলো একটু মিলিয়ে দেখব। The first one is only interrogative. Is Hassan going home? এখানে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি শুরুতে একটি বি ভার্ব রয়েছে ইজ এবং হাসান সাবজেক্ট, আগে বি পরে সাবজেক্ট। এর আগে আমরা অ্যাসার্টিভে যখন পড়েছিলাম তখন দেখছি আগে সাবজেক্ট পরে বি, আর এখানে আগে বি পরে সাবজেক্ট। ইন্টারোগেটিভের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো শুরুতে বি ভার্ব থাকা। নেগেটিভ ইন্টারোগেটিভ, ইজন্ট হাসান গোয়িং হোম, একই রকম সেন্টেন্স, শুধুমাত্র একটা নটের পার্থক্য। WH কোশ্চেন, হু হ্যাজ কমপ্লিটেড ইট, কে এটি সম্পন্ন করেছে। এরকম আমরা আরো শব্দ ব্যবহার করে থাকি, যেমন হোয়ার হ্যাভ ইউ গোন, যে হোয়েন হ্যাভ ইউ কাম, এই জাতীয় সেন্টেন্স আমরা ব্যবহার করে থাকি যেগুলো শুরুতে WH শব্দ থাকে, যে হু আর ইউ, যে হু ইজ হি, এটসেট্রা। And the last one in tag question. Tag question has two parts. The first one is statement and second one is question. এটা প্রথমে একটা স্টেটমেন্ট থাকবে এবং পরে একটি কোশ্চেন থাকবে। তো কোশ্চেনটি খুব শর্টকাট হয়ে থাকে, যেগুলো আমরা হ্যাঁ সূচক ও না সূচক প্রশ্ন করে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাগ কোশ্চেন হলো হ্যাজন্ট হি। My learners, the third kind is imperative sentence. In the imperative sentence, there are 5 kinds of sentence. The first one is order or command. Second one is forbid. Third one, advise or suggest. Fourth one, request. And fifth one, propose. Now we will follow or notice structure of order or command. The basic structure of imperative sentence is verb plus extension. অর্থাৎ imperative sentence এর মূল পরিচয় হবে ভার্ব এবং তার সাথে একটি এক্সটেনশন থাকবে, সেটা অবজেক্ট হতে পারে, যে কোনো একটা প্রেজ হতে পারে, আরো বিভিন্ন ভাবে সেন্টেন্স গঠন হতে পারে। সেন্টেন্সটা শুরুই হবে ভার্ব দিয়ে। তো অর্ডার কমান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভার্ব প্লাস এক্সটেনশন। দ্য সেকেন্ড, ফরবিড, নিষেধ বাক্যগুলো, যেহেতু আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞার মধ্যে জানি যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব বোঝায়, এখানে 5টি কথা এসেছে, এই জন্য 5 ধরনের প্রকার এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেকেন্ড প্রকারের মধ্যে দেখছি যে ডোন্ট এবং নেভার এই দুটি শব্দ বাড়তি। ডোন্ট অথবা নেভার শব্দ দুটি বাড়তি আসছে, এই দুটো দ্বারা ফরবিড বা নিষেধ বোঝানো হয়েছে, কিন্তু অরিজিনাল স্ট্রাকচার ঠিকই আছে, ভার্ব এবং এক্সটেনশন। দ্য থার্ড ওয়ান, ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা দেখতে পাচ্ছি অর্ডার এবং অ্যাডভাইসের মধ্যে দুইটাই প্রায় একই রকম। তাহলে আমরা ডিফারেন্স করব কিভাবে? একটা ছোট্ট
কৌশল রয়েছে এখানে, একটু খেয়াল করলে বোঝা যাবে। অর্ডারের মধ্যে আদেশ থাকবে এবং একটি কাজ থাকবে। আর অ্যাডভাইসের বা সাজেস্টের কাজটা কোনো বিশেষ কর্ম হবে, বিষয়টা কর্ম হবে, তবে কর্মটা আবশ্যিক নয়। অর্ডার অবশ্যই পালন করতে হয়, কিন্তু অ্যাডভাইস আর সাজেশন যেটা, এটা ব্যক্তি ইচ্ছা করলে করতেও পারে, নাও করতে পারে। সেই জন্য এটা অ্যাডভাইস আর সাজেশন দুটো একই রকমের, আমরা সেটা ভালোভাবে জানবো এক্সাম্পলের মধ্যে। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ রিকোয়েস্ট, যার শুরুতে একটি প্লিজ বা কাইন্ডলি শব্দ থাকতে পারে। মূল স্ট্রাকচার কিন্তু ঠিকই আছে, ভার প্লাস এক্সটেনশন মূল স্ট্রাকচার। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ডিফারেন্ট কাইন্ডস, প্রপোজড এবং প্রস্তাবনাটা একদম ব্যতিক্রম। সেটা শুরুতে আমরা দেখতে পাচ্ছি লেট প্লাস একটি অবজেক্ট থাকবে, লেট প্লাস একটা অবজেক্ট থাকবে, এর মাধ্যমে পরবর্তী অংশ কিন্তু ঠিকই রয়েছে, যা আমরা ভালোভাবে এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেব। প্রিয় শিক্ষার্থীরা, বি অ্যাটেন্টিভ টু দ্য এক্সাম্পল। দ্য ফার্স্ট ওয়ান ইজ অর্ডার আর কমান্ড। এক্সাম্পল, কাম হিয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে ভার্ব রয়েছে এবং হিয়ার একটি শব্দ যা এক্সটেনশন হিসেবে ব্যবহার হয়েছে। সেকেন্ড ওয়ান ফরবিড, নিষেধ। এখানে আমরা দেখতেছি ডোন্ট, কাম হিয়ার ঠিকই আছে, শুধু একটি ডোন্ট যোগ করেছে। আমরা উপরে দেখতে পাচ্ছি ডোন্ট অথবা নেভার, ইচ্ছে করলে তুমি ডোন্টের পরিবর্তে নেভারও ইউজ করতে পারো, যে নেভার কাম হিয়ার। দ্য থার্ড ওয়ান অ্যাডভাইস আর সাজেস্ট, সে প্রেয়ার রেগুলারলি, নিয়মিত নামাজ পড়ো। এটা ব্যক্তি করতেও পারে, নাও করতে পারে, এই জন্য এটাকে বলা হয় অ্যাডভাইস। অর্ডার এবং অ্যাডভাইসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অর্ডারের মধ্যে কাজটা অবশ্যই করতে হবে, যেমন কাম হিয়ার, এখানে আসো, এটা বলার সাথে সাথে আসতে হবে। কিন্তু সে প্রেয়ার রেগুলারলি, তুমি নিয়মিত নামাজ পড়ো, এটা কিন্তু ব্যক্তি নিজের কাজ করলে করতে পারে, নাও করতে পারে। এবং চতুর্থ নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি রিকোয়েস্ট, শুরুতে একটি প্লিজ বসানো আছে। কাম হিয়ার ঠিক আছে, কাম হিয়ার বললে কিন্তু অবশ্যই আসতে হবে, এটা সাধারণত বড়রা ছোটদেরকে বলে যে এদিকে আসো। কিন্তু রিকোয়েস্টের ক্ষেত্রে অচেনা ব্যক্তি রিকোয়েস্ট করে, বা এই বড়দেরকে অনেক সময় ছোটরাও বলতে পারে, ওই ক্ষেত্রে রিকোয়েস্ট শব্দটা ব্যবহার করতে হবে একদম বিনয়ের সহিত। এই শব্দটা বিনয়ের সেন্টেন্স, সেক্ষেত্রে প্লিজ বা কাইন্ডলি শব্দ ভদ্রতার খাতিরে ব্যবহার করতে হয়। এই সব সেন্টেন্সটা তখন ছোটরাও বড়দেরকে বলতে পারবে। প্লিজ কাম হিয়ার, দয়া করে একটু এদিকে আসুন। দ্য লাস্ট ওয়ান ইজ প্রপোজ। লেটের মাধ্যমে কোনো কাজে প্রস্তাবনা বোঝায়। প্রপোজ শব্দের অর্থ প্রস্তাব। তো লেট মি মানে পরবর্তী যে কাজটি, এটা আমাকে করতে দাও। লেট মি কাম হিয়ার, যে আমাকে এখানে আসতে দাও। লেট হিম গো দেয়ার, যে তাকে সেখানে যেতে দাও। এই জাতীয় সেন্টেন্স শুরুতে লেট হিম, লেট মি, লেট আস এই জাতীয় শব্দ বসতে পারে। আশা করি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা বুঝেছো, যেটা অনেক সময় ছেলেমেয়েরা ভালো করে বোঝে না, এজন্য জিনিসটা একদম স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করেছি। My learners, affirmative sentence. Affirmative sentence has two kinds. এটা দুটি প্রকার রয়েছে। The first one is including may and second one is accepting may. অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে may ইনক্লুড করা থাকবে, যুক্ত থাকবে, আরেকটা থাকবে may মুক্ত। আমরা may যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু ফলো করি। may, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। অর্থাৎ একটা সেন্টেন্সের শুরুতে একটা may থাকবে, এর মাধ্যমে আমরা অফারেটিভ সেন্টেন্স বুঝি। আরেকটা সেন্টেন্স রয়েছে ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা এখানে লক্ষ্য করতেছি যে ভার্ব প্লাস এক্সটেনশন ইতিপূর্বে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে পড়ে আসছি, সেখানেও ভার্ব প্লাস এক্সটেনশন স্ট্রাকচার রয়েছে। আবার এখানেও দেখতেছি ভার্ব প্লাস এক্সটেনশন রয়েছে। তো আমরা এটা এক্সাম্পলের মাধ্যমে দেখব যে পার্থক্য কোথায়। এক্সাম্পল, ইনক্লুডিং মের মধ্যে এই সেন্টেন্সটা অতি পরিচিত, মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। এটা আমরা খুব ভালোভাবে পারি। পরবর্তী সেন্টেন্সটা আমাদের মোটামুটি অনেকটা অপরিচিত। এখানে আমরা দেখতে পাচ্ছি লিভ অয়েল। লিভ অয়েল শব্দের অর্থ, লিভ অর্থ এমনি বাস করা, আর অয়েল অর্থ ভালো। এখানে ভালো বাস করা বলতে বোঝানো হচ্ছে ভালো থাকা। লিভ অয়েল, ভালো থেকো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে শব্দটা যদিও ভার্ব, কিন্তু এখানে কোনো কর্ম নেই, কাজ নেই। এই কারণে এটা দোয়ার আওতায় পড়ে গেছে, যে লিভ ওয়েল, ভালো থেকো, এটা দোয়া করা হয়েছে বা আশীর্বাদ করা হয়েছে। এখানে লিভটি ভার্ব থাকা সত্ত্বেও এখানে কোনো কাজ নেই, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্বের মধ্যে কিন্তু অবশ্যই একটা কাজ থাকবে।
আর অপটেটিভ সেন্টেন্সের মধ্যে শুরুতে ভার্ব থাকলেও সেটার কোনো কর্ম থাকবে না, যেমন লিভ ওয়েল ভালো থাকো, লং লিভ বাংলাদেশ বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এরকম আরো সেন্টেন্স আছে, সেটা আমরা আরো এক্সারসাইজের মাধ্যমে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, নাও এক্সক্লামেটরি, it is very important sentence. It has also 5 kinds. The first one is including interjection, and second one is including how, the third one is including what or what a or an, fourth one is including if, and fifth one is in accepting if. আমরা প্রথমে দেখতে পাচ্ছি গঠনটা হবে এইভাবে, প্রথমটার মধ্যে একটা ইন্টারজেকশন যুক্ত হবে, দ্বিতীয়টার মধ্যে শুরুতে একটা হাউ থাকবে, তৃতীয়টা শুরুতে একটা হোয়াট এ বা এন থাকবে, আরেকটা সেন্টেন্স আছে শুরুতে ইফ থাকবে, আর লাস্টের মধ্যে আমরা অ্যাকসেপ্টিং বলছি যেটার মধ্যে ইফ থাকবে না, কিন্তু এটাও একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আমরা এটার স্ট্রাকচার দেখতেছি, শুরুতে থাকবে একটা ইন্টারজেকশন। সর্বপ্রথম ইন্টারজেকশন সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, আমরা ফার্স্ট অফ স্পিচ যখন পড়েছিলাম তখন তার 8 নাম্বার প্রকারটা ছিল ইন্টারজেকশন। ইন্টারজেকশন হলো কতগুলো শব্দ যেগুলো শুরুতে একটা এক্সক্লামেটরি চিহ্ন বা আবেগসূচক চিহ্নটা থাকবে, এগুলো হলো কতগুলো শব্দ যেগুলো দ্বারা দুঃখ, আবেগ, কষ্ট এই জাতীয় শব্দ বোঝায়, আশ্চর্য। তো এখানে একটা ইন্টারজেকশন এরকম শব্দ বসবে, তারপর একটি সেন্টেন্স থাকবে, সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। এটা আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। আরেকটা সেন্টেন্স অতি সুপরিচিত, একদম আমরা চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে পেয়ে থাকি, সেটা হলো হাউ যুক্ত একটি সেন্টেন্স থাকে, আবার হোয়াট এ বা এন যুক্ত একটা সেন্টেন্স থাকে, ইফ যুক্ত, শুরুতে ইফ থাকবে, তারপর ওই প্রথমটার মতো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এরকম একটা সেন্টেন্স থাকবে। তবে আমরা প্রথমটার মধ্যে দেখছি ইন্টারজেকশন শব্দের পরে এক্সক্লামেটরি চিহ্ন, শেষে ফুল স্টপ, আর এখানে ডিরেক্ট শেষে গিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স, মাঝখানে কোনো ঝামেলা নেই। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ অ্যাকসেপ্টিং ইফ। আমরা দেখতে পাচ্ছি চতুর্থ প্রকারটা হলো ইফ যুক্ত, আর পঞ্চম প্রকারটা হলো ইফ মুক্ত, যেখানে ইফ থাকবে না। তো এটার গঠন হলো শুরুতে একটি বিভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে এক্সটেনশন থাকবে। শিক্ষার্থীরা, এটা আমরা এই 5টি প্রকারের গঠনটা একটু ব্রেনে রাখতে হবে, যেহেতু একই ফেজের মধ্যে গঠন ও এক্সাম্পলগুলো দিতে পারি না, যেহেতু এটার এই গঠনও বেশি এক্সাম্পল বেশি, এই জন্য আমরা পরবর্তীটাতে চলে যাচ্ছি এক্সাম্পলের মাধ্যমে, সেখানে আমরা ভালোভাবে বুঝবো। যে এক্সাম্পল অফ ফর এক্সক্লামেটরি, ইনক্লুডিং ইন্টারজেকশন, যেমন ওহ একটি ইন্টারজেকশন শব্দ, ওহ, তারপর ওয়াও, এই জাতীয় শব্দগুলো ইন্টারজেকশন শব্দ। আরো অনেক রকম ইন্টারজেকশন শব্দ আছে, ব্রাভো, হ্যালো, এই জাতীয় বিভিন্ন শব্দ আছে। তারপর একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, ওহ আই এম সরি। দেন ইনক্লুডিং হাউ, যেমন হাউ ডেয়ার ইউ আর, এরকম আরো শব্দ আছে, হাউ নাইস দ্য বার্ড ইজ, হাউ কিউট দ্য বেবি ইজ, এই জাতীয় বহু সেন্টেন্স আছে যেগুলো শুরুতে হাউ বসে। ইনক্লুডিং হোয়াট এ অথবা এন, যেমন হোয়াট অ্যান আইডিয়া ইট ইজ, এই সেন্টেন্সটি আমাদের অতি পরিচিত, যেহেতু আমরা চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে পড়ে থাকি। এন্ড দ্য ফোর্থ ওয়ান ইনক্লুডিং ইফ, যেমন ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম। ঠিক সেম সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে আমরা অ্যাকসেপ্টিং ইফ প্রকারটা বের করেছি। এখানে একটু কৌশল খাটানো হয়েছে, এই কৌশলটা আমরা একটু যদি ফলো করি তাহলে আমাদের চেঞ্জিং সেন্টেন্সগুলো তার অসুবিধা হবে না। চতুর্থ প্রকার আমরা দেখতে পাচ্ছি ইফ যুক্ত করেছে, আর পঞ্চম প্রকারে গিয়ে ইফটাকে বাদ দিয়ে দিয়েছে। একই রকম সেন্টেন্স, একটু খেয়াল করি, জাস্ট শুরুতে ইফটা বাদ দিয়ে সাবজেক্টের আগে রিভার্বটা আনা হয়েছে, এইটুকু। একই সেন্টেন্স, অর্থ একই রকম, শুধু গঠন দুইটার দুই রকম। ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, এটাকে একইভাবে বলা যায় ওয়ার আই এ কিং, যদি আমি রাজা হতাম। এরকম সেন্টেন্স এমনও হতে পারে ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম। আবার ওই সেন্টেন্সটাকে এভাবে বলা যাবে ওয়ার আই এ বার্ড, যদি আমি পাখি হতাম। আশা করি সবাই এক্সক্লামেটরি সেন্টেন্সের প্রকারটা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস থেকে আমরা সেন্টেন্সের পরিচিতি আমরা বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি সেন্টেন্সের পরিচিতি যতক্ষণ না আমরা জানবো ততক্ষণ পর্যন্ত আমরা চেঞ্জিং সেন্টেন্স আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স,
ন্যারেশন, ভয়েস, এগুলো আমরা পারবো না। এগুলো করতে গেলে আমাদের এই প্রবলেমগুলো দেখা দিবে। তখনই আমাদের কাছে মনে হয় যে ইংলিশ অনেক কঠিন। আবার আমরা যখন পড়াতে যাই তখন দেখা যায় যে এই অনেকে সেন্টেন্সের প্রকারগুলো পড়তেছে না, বলে যে এগুলো কি পরীক্ষাতে আসবে, যে স্যার চেঞ্জিং সেন্টেন্স পড়ান। তো তখন অনেকে বাধ্য হয়ে চেঞ্জিং সেন্টেন্স পড়া, কিন্তু আসলে এটা ছাড়া কখনোই চেঞ্জিং সেন্টেন্সে পৌঁছা সম্ভব হবে না। এই বিষয়টা 6 থেকে 10 পর্যন্ত কোনো ক্লাসে 5 প্রকার সেন্টেন্স পড়ানোর কোনো সিলেবাসে নেই, কিন্তু এটা ছাড়া কখনো চেঞ্জিং সেন্টেন্স, ন্যারেশন এগুলো পারা সম্ভব নয়। তো আমরা এখানে আজকে শুধুমাত্র 5 প্রকার সেন্টেন্সের পরিচিতি দিয়েছি। এরপরে আমরা দেব 3 প্রকার সেন্টেন্স পরিচিতি। এই 3 প্রকার সেন্টেন্স পরিচিতি পর আমরা আরেকটি ক্লাসে আনবো, 3য় নাম্বার ক্লাসে, যে আমরা অনেক সময় ফলো করি বা একটু আগে আমি আলোচনা করেছিলাম যে অবজেক্টিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স দুইটার মধ্যে আমরা লক্ষ্য করেছি একটা স্ট্রাকচারের মধ্যে শুরুতে ভার্ব, পরে এক্সটেনশন। তো দুটোর মধ্যে পার্থক্য ওখানে বলে দিয়েছি। এগুলোর কম্পারেটিভ অর্থাৎ তুলনামূলক উদাহরণগুলো দিয়ে 3য় নাম্বার ক্লাস করেছি। তো আশা করি বাকি দুটি সেন্টেন্সের ক্লাসও তোমরা দেখবে। একটু ধৈর্য সহকারে দেখলে আশা করি তোমরা ভালো কিছু শিখতে পারবে এবং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স, ন্যারেশন, ট্রান্সফরমেশন প্লাস ভয়েস, এগুলো সবকিছুই তোমরা সহজে শিখতে পারবে। থ্যাঙ্কস অল ফর লিসেনিং and watching my class. So my learners, if you be happy and learn something from my class, you can share the video or class to your friends, and you will not forget to subscribe my channel. Thank you everybody. Thank you all, and Sangri.